আমরা আজকে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্পের ক্লাসে যাচ্ছি। গল্পের নাম অপরিচিতা, লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রথমে জেনে নেই যে গল্পতে গল্পটা কি। গল্প হচ্ছে গল্প বা কিচ্ছা বা কাহিনী। এখন আগের দিনের রূপকথার কিচ্ছা বা কাহিনীর সাথে গল্পের পার্থক্য হচ্ছে, রূপকথার গল্পে যে কোনো রকমের চরিত্র থাকতে পারতো, পশু পাখি চরিত্র হতে পারতো, রূপকথার দৈত্য দানব চরিত্র হইতে পারতো, কেমন? কিন্তু আধুনিক গল্পের চরিত্র হবে মানুষ। তাহলে গল্পের চরিত্র হবে মানুষ এবং আধুনিক মানুষ, অন্ধবিশ্বাস আক্রান্ত মানুষ নয়, একজন আধুনিক মানুষ আধুনিক গল্পের চরিত্র হবে এবং গল্পটা হবে সমকালীন, অনেক অনেক দিন আগের কথা। ওটা গল্প নয়, ওটা রূপকথা। বা ছিল ওই যে বানরের গল্প, পশুর গল্প, যেগুলোকে গল্প বলছি এগুলো গল্প নয়। আধুনিক গল্পের সূত্রপাত বলা হয় তাকে ফরাসি লেখক মোপাসা প্রথম ছোট গল্প লিখেন। আর বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের আগে যারা গল্প লিখেছেন বাংলায়, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আধুনিক গল্প হয়ে ওঠেনি। উপন্যাসের খণ্ডাংশ বা কাহিনী লিখেছেন, কোনো জায়গায় কাহিনীটা বড় হয়ে উঠেছে, কোনো এক জায়গায় কিছু চরিত্রের বর্ণনা এসেছে কিন্তু কাহিনী আসে নাই। এবং কাহিনী, চরিত্র এবং একটি জীবন দর্শন, মানে জীবন দর্শনটা কি, জীবনকে লেখক কিভাবে দেখছেন, একটা ঘটনা সম্পর্কে এক একজন ব্যক্তি এক একভাবে দেখে থাকেন। এই যে এক একজন ব্যক্তি এক একভাবে দেখে থাকেন, একজন ব্যক্তি যেভাবে একটা জিনিসকে দেখলেন এটি হচ্ছে তার জীবন দর্শন। কেমন? জীবনকে তিনি কিভাবে দেখছেন এটা হচ্ছে জীবন দর্শন। ইস্তাকল, তোমার ভিডিওটা অফ করো। হ্যাঁ, তো একজন ব্যক্তি জীবনকে যেভাবে দেখছে সেটা হচ্ছে তার জীবন দর্শন। জীবন দর্শন থাকবে গল্পে। এবার তাহলে লেখকের জীবন দর্শন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কোন ধরনের জীবন দর্শন থাকতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়েছিলেন এক জমিদার পরিবারে, তার জন্ম হয়েছিল। কিন্তু ওই জমিদার পরিবার, তার বাবা, তার দাদা, তারা কেউ মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। তাহলে মূর্তি পূজা থেকে বেরিয়ে এসে, হিন্দু ধর্মের যে মূর্তি পূজা, এই মূর্তি পূজা থেকে বেরিয়ে এসে আমরা অনেকেই বলে থাকি যে রবীন্দ্রনাথ হিন্দু, কিন্তু আসলে নয়। রবীন্দ্রনাথ দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? তারা ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করেছিলেন। ব্রাহ্ম ধর্মের মূল কথা হচ্ছে ঈশ্বর এক এবং নিরাকার। নিরাকার ব্রহ্মার উপাসনা করতেন। সুতরাং হিন্দু ধর্মের যে ৩৩ কোটি দেবতা বা হিন্দু ধর্মের যে মূর্তি পূজা, এটার ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন কোনো মূর্তিকে প্রণাম করেননি। এই যে বিষয়, তাহলে প্রচলিত হিন্দু ধর্মের প্রথা থেকে বেরিয়ে এসে একজন ব্রাহ্ম ধর্মের ব্যক্তি, তাহলে তার যে জীবন দর্শন, জীবনকে তিনি যেভাবে দেখবেন, ৮-১০ জন হিন্দু যেভাবে দেখছেন তিনি সেভাবে দেখছেন না। কেমন? এই যে অন্যভাবে দেখা, জীবনকে অন্যভাবে দেখা, এই বিষয়টি আমরা রবীন্দ্রনাথের মধ্যে পাই। রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। এখন বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ যে বিষয়গুলো নিয়ে আসে, সেই বিষয়কে এই যে নতুন করে দেখা, জীবনে প্রতিনিয়ত আমরা অনেকগুলো ঘটনা দেখছি। এখন এই ঘটনা দেখে এক একজন এক একভাবে চিন্তা করে। যেমন মনে করো যে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, প্রচুর মেয়েরা গার্মেন্টসে কাজ করতে যাচ্ছে। তো এখন একজন বলছে যে রাস্তাঘাটে বোরকা পরা মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, একজনের দৃষ্টিভঙ্গি এখন। আর একজন বলছে আরে বোরকা পরেছ তো কি হয়েছে, এই যে মেয়েরা কাজে বেরিয়ে এসেছে এটা একটা বড় দিক। এবার মেয়েরা সিএনজিতে বসছে, এমনকি ড্রাইভারের পাশেও বসছে। এই যে মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসছে, তাহলে একই ঘটনা দেখে একজন বলছে বোরকা বেড়ে গিয়েছে, হ্যাঁ, মেয়েরা আবার বোরকায় আবদ্ধ হয়ে যাচ্ছে বেশি পরিমাণে। আরেকজন বলছে না, মেয়েরা তো বেরিয়ে এসেছে, আগে মেয়েরা ঘরে বন্দি ছিল, এই যে মেয়েরা বেরিয়ে এসেছে। তাহলে একই ঘটনা দেখে এক একজন এক একভাবে দেখছে। এই যে বিষয়, এটি হচ্ছে জীবন দর্শন। তাহলে রবীন্দ্রনাথের জীবন দর্শনটা কি? রবীন্দ্রনাথ একটি ঘটনাকে কিভাবে দেখছেন, যেভাবে দেখছেন তিনি সেভাবেই উপস্থাপন করবেন।
এই যে একটি বিষয়কে বিভিন্ন ভাবে দেখা যায়, একটি কিচ্ছা বা কাহিনী বা গল্প আমরা পড়বো, পড়ে এখান থেকে রবীন্দ্রনাথ এই বিষয়টাকে কিভাবে দেখছেন এই বিষয়টি আমরা অনুধাবন করব এই গল্পের মধ্য দিয়ে। আচ্ছা, এটা এমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে গল্পকে কয়েক রকম করে বলা যায়। এই গল্পের একটি চরিত্র গল্প বলছে, গল্পের চরিত্রের নাম কি? গল্পের নায়কের নাম কি? কেউ বলতে পারবে? একটু আনমিউট করো, করে বলো গল্পের মূল চরিত্র বা নায়কের নাম কি? এই গল্পের নায়কের নাম কি? অনুপম। অনুপম। হ্যাঁ, গল্পের নায়কের নাম হচ্ছে অনুপম। অনুপম গল্পের কাহিনীটা বলছে। আর মেয়েটির নাম কি? কল্যাণী। মেয়েটির নাম কি? কল্যাণী। হ্যাঁ, তাহলে এই গল্পের দুটো চরিত্র, একটা হচ্ছে অনুপম আর একটা হচ্ছে অনুপম যোগ কল্যাণী। তাহলে গল্পের নাম অনুপম দিতে পারতেন বা কল্যাণী দিতে পারতেন, বা এগুলো না দিয়ে লেখক গল্পের নাম দিলেন অপরিচিতা। কে অপরিচিতা? অনুপম না কল্যাণী? কল্যাণী। কল্যাণী অপরিচিতা। এই যে গল্পের একটা নাম দেয়া, কল্যাণী কার কাছে অপরিচিতা? শুধু অনুপমের কাছে না, আমাদের সমাজের মানুষের কাছেই একটি অপরিচিত মেয়ে, যেটা আজকে থেকে 100 বছর আগে লেখা গল্প। আজকে থেকে 100 বছর আগে লেখা গল্পে যে কল্যাণী অপরিচিতা ছিল, আজকের সমাজেও 100 বছর পরে এসেও আমাদের কাছে ওরকম একটি মেয়ে অপরিচিতা। এখন কেন অপরিচিতা? এবং লক্ষ্য করো, এই কাহিনীটা রবীন্দ্রনাথ বলতে পারতেন, রবীন্দ্রনাথ নিজে গল্পটা বলতে পারতেন। একটা ছেলে ছিল, ছেলের নাম অনুপম, তার বয়স এই। একটা মেয়ে ছিল কল্যাণী, তার বয়স এই। তারপর অনুপম বিয়ে করতে গেল, কল্যাণীর সাথে বিয়েতে, এরকম করে করে ঘটনাটা এভাবে একটা বলা। এটাকে বলা হয় লেখক হিসেবে বলা, সর্বজান্তা হিসেবে বলা। আবার গল্পটা বললো, এই গল্পটা কাহিনীটা কে বলছে? অনুপম। অনুপম কাহিনীটা বলে যাচ্ছে। তাহলে যেসব জায়গায় অনুপমের উপস্থিতি নেই সেসব জায়গার ঘটনাগুলো বলা যাচ্ছে না। আবার ইচ্ছা করলে এই গল্পটা কল্যাণী বলে যেতে পারতো। এখন কল্যাণীর জীবনের ঘটনা কল্যাণী বলা এবং লেখকে বলার চেয়ে গল্পেরই কল্যাণীকে যে ভালোবাসলো সেই চরিত্র যখন বলছে, তখন তার বিশ্বাসযোগ্যতা আরো বেশি বেড়ে গেছে। এই যে বিশ্বাসযোগ্যতা বেড়ে যাওয়া, গল্পের একটি চরিত্র গল্প বলার মধ্য দিয়ে যে বিশ্বাসযোগ্যতা বেড়ে যাওয়া, এটা রবীন্দ্রনাথের একটি বড়। আরেকটি বিষয় হচ্ছে যে এই গল্পে কল্যাণীর যে আচরণ, কল্যাণী যেরকম আচরণ করছে, এরকম আচরণ আমাদের সমাজ জীবনে পরিচিত নয়। সমাজ জীবনে মেয়েরা বাবা যা বলে তাই হবে, আমার পরিবার যা বলে তাই হবে, এইরকম করে যে কথা বলা, হ্যাঁ, বা নিজের উপর না রাখা, কোনো দায়িত্ব না নেয়া, এই যে অবস্থা, এর যে বিপরীত হতে পারে, মেয়েরাও যে স্বাধীনভাবে বলতে পারে, কথা বলতে পারে, এবং ছেলেরাও যে মেয়েদের চেয়েও আরো খারাপ হতে পারে, মেয়েদের চেয়েও দুর্বল চিত্তের হতে পারে, পৌরুষত্ব যাদের থাকে না, পার্সোনালিটি যাদের থাকে না, এরকম একটি চরিত্র হয়ে ওঠে অনুপম। চমৎকার একটি নাম, অনুপম, যার কোনো উপমা নেই, নেই উপমা যার, মানে উপমা দেওয়ার মতো, তার সমান তুলনা দেওয়ার মতো কোনো মানুষ নেই, তাকে বলা হচ্ছে অনুপম। এই অনুপম এমন এক পরিবেশে বড় হয় যে তার বাবা অনেক টাকা ইনকাম করলেন, কিন্তু এক পর্যায়ে তিনি চলে গেলেন। তারপর তার পরিবারের দায়িত্ব পড়লো কি? তার মামার উপর। মামা যা বলেন তাই অনুপম মেনে নেয়। সুতরাং অনুপম নিজের হাতে কোনো কাজ করেনি। এই যে কোনো কাজ করতে না দেওয়া, অতি আদর, মায়ের এবং মামার অতি আদরের কারণে সে হয়ে ওঠে এক মাকাল ফল। দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। অনুপম কোনোদিন কোনো পারিবারিক দায়িত্ব পালন করেনি, নিজে কোনো সিদ্ধান্ত নেয়নি। এরকম এক অবস্থায় সে বেড়ে ওঠে। এমনকি তার যে বিয়ে ঠিক হয়, সেই বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রেও সে একজন শিক্ষিত ছেলে হয়েও মেয়েকে দেখেনি পর্যন্ত, যে মেয়েটির সাথে সে তার সারা জীবন, বাকি জীবন কাটিয়ে দেবে, একটি নিরে থাকবে, দাম্পত্য জীবন যাপন করবে, সেই মেয়েকে কিনা না দেখেই সে বিয়ে করে বসে।
তাহলে এই যে হিন্দু সমাজ ব্যবস্থার এই অবস্থা এবং অনুপমের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মধ্য দিয়ে। অপরিচিত একটি মেয়েকে সে বিয়ে করছে, অথচ শুধুমাত্র তার ছবি দেখে তার প্রেমে পড়ছে, দেখেনি। একই যেমন একটি দিক। ঠিক কি হলো, এই বিয়ের আসরে দেখা গেল অনুপমের মামা যে অর্নামেন্ট গুলো দিয়েছে, যে অর্নামেন্ট বিয়ের সময় দিয়েছিলেন সেটা ছিল কম দামি বা ভেজাল মিশানো, পুরোপুরি খাঁটি স্বর্ণের নয়। অথচ কল্যাণীর পরিবার, তারা প্রাক্তন জমিদার ধনাঢ্য বনেদি পরিবার, যে প্রাচীন থেকে ধনী, আর অনুপম হচ্ছে হঠাৎ করে ধনী হয়ে ওঠা এক পরিবারের ছেলে। আত্মীয়তার ক্ষেত্রে মানুষ এই বিষয়গুলো খেয়াল করে। যারা হঠাৎ করে ধনী হয়েছে তাদেরকে বলা হয় আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের অহংকার অহমিকা খুব বেশি থাকে। আর যে বনেদি পরিবার অনেকদিন থেকে ধনী ছিল, পারিবারিক একটা ঐতিহ্য ছিল, তাদের আচার আচরণে যে বিনীত ভাব, এই বিষয়গুলো অনেক বেশি থাকে বলেই আমাদের সমাজ জীবনে প্রচলিত আছে। যে কারণে অনুপমের মামা, যেহেতু তিনি তার বোনের পরিবারে থাকেন এবং তিনি চিন্তা করলেন কিভাবে এমন এক পরিবারে বিয়ে করতে হবে, অনেক সম্পদ পাওয়া যাবে, আবার তাদেরকে দমিয়ে রাখাও যাবে, তাদের উপর আধিপত্য খাটানো যাবে। বিয়ের আসরে বিয়ে যখন বসবে সেই মুহূর্তে অনুপমের মামা বললেন যে মেয়ের গয়নাগুলো পরীক্ষা করে দেখতে হবে খাঁটি কিনা। এরকম অবস্থায় কল্যাণীর বাবা জিজ্ঞেস করলেন যে বরের কি তাই ইচ্ছা? বর বলল মামা যা বলেছেন তাই। এরকম একজন বরের সাথে যে মেয়েটার বিয়ে হবে, সেই মেয়েটা সারা জীবন, যে ছেলেটি তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, মামা যা বলেছেন তাই, একসময় মামা যা বলবেন তাই, মা যা বলবেন তাই, তার নিজের থেকে যেখানে একজন ব্যক্তির যে পৌরুষত্ব বা পার্সোনালিটি, ব্যক্তিত্বই যেখানে নেই, এই ব্যক্তির সাথে যদি কল্যাণীর বিয়ে হতো, কল্যাণীর পদে পদে নির্যাতিত হতো, সমস্যার সংকুল অবস্থায় পড়তো। সুতরাং এরকম অবস্থায় কল্যাণী সিদ্ধান্ত নেয় অমন মেয়ে অমন ছেলের সাথে বিয়ে হওয়ার চেয়ে বিয়ে না হওয়াই ভালো। এই যে বিষয়টি, এবং এই বিষয়টির সাথে এই সাহসী ভূমিকা একদিকে তার বাবা নিতে পেরেছিলেন। বাবা কি করলেন যে ঠিক আছে, এদিকে যখন বিয়ে দেরি হচ্ছে, তো বিয়ের আগে অলংকার যখন পরীক্ষা করাই হবে, মেয়ের বিয়ের আসর থেকে এনে মেয়ের গহনা খুলে গহনা পরীক্ষা করা হবে, গহনা খাটে কিনা। এই ফাঁকে বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়ে যাক। বরযাত্রীর যথারীতি খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আবার অলংকার পরীক্ষা করে দেখা গেল সব অলংকার ঠিক আছে। তারপর কি হলো, এবার বললেন যে ঠিক আছে বিয়ে শুরু হোক। অনুপমের বাবা বললেন যে বিয়েটা শুরু হোক। কল্যাণীর বাবা বললেন যে যে পরিবারের বিয়ে, যে সম্পর্কের মধ্যে যে আড্ডাই আর কি হলো, যে বিয়ের আসর থেকে কন্যাকে উঠে এসে গহনা পরীক্ষা করা হলো, যেখানে সন্দেহ এত বেশি, সেই সন্দেহের সম্পর্কটাকে আর বেশি দূর বাড়ানোর দরকার নেই। এবং কল্যাণী এই সব বিষয়টাকে যে সমর্থন দিল। এই যে বিয়ের আসর থেকে বিয়ে না করে বিয়েকে প্রত্যাখ্যান করা, যে হিন্দু ধর্মে ছিল যে বিয়ের আসরে যদি বিয়ে না হয় তাহলে কন্যার লগ্নভ্রষ্ট হবে, সেই কন্যার আবার বিয়ে হবে না, এরকম একটি অবস্থা ছিল। বিয়েটাই জীবনে তাদের কাছে শখ। এখনো আমাদের সমাজের অনেক মেয়েদের কাছে মনে যেন বিয়েটাই শখ। কলেজে ভর্তি হওয়ার পরে চিন্তা করে যে মানে যদি কোনো মানে বিয়েটা দিয়ে দিতে পারি মেয়েদের, তাহলে যেন জীবনটাই শখ। অনেক ছেলে মনে করে যে বিয়ে করতে পারাই মনে হয় জীবনের শখ। এবং এটা যে নয়, বিয়েটাই জীবনের সবকিছু নয়, বরং ভুল মানুষকে বিয়ে করার কারণে যে সমস্যায় পড়তে হয়, তার চেয়ে বিয়ে না করে থাকাও যে অনেক ভালো। এই বিষয়টি কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে আজকে থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। এই বিষয়টি এখানে উঠে এসেছে চমৎকার ভাবে। তো বিয়ে যেহেতু হয়নি, সুতরাং বরযাত্রী কি করবে, যাওয়ার সময় সবকিছু যে মরিচবাতি জ্বালানো হয়েছিল, প্যান্ডেল সাজানো হয়েছিল, গেট করা হয়েছিল, সবকিছু ভেঙে চুরে দিয়ে ওখান থেকে চলে যায়। এই যে কাহিনী, এটি কি নাটকীয় কাহিনী। হঠাৎ করে নাটকীয় ঘটনা ঘটলো যে বিয়ের আসর থেকেই অনুপমকে চলে যেতে হলো। এটি একটি বর্ণনা। তারপর দীর্ঘদিন পর অনুপম চিন্তা করছে, কল্যাণীর কথা চিন্তা করছে যে এই যে সেই যে ছবি দেখেছিল, সে একটু কণ্ঠস্বর শুনেছিল, কিন্তু চোখাচোখি কল্যাণীকে দেখেনি, সে কল্যাণীকে ভালোবেসে ফেলে, কিন্তু কল্যাণীর সাথে তার সাক্ষাৎ হয়নি। দীর্ঘদিন পর অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রায় যাচ্ছে। তীর্থযাত্রায় যাওয়ার পথে যখন ট্রেনে উঠছে, তার সে প্রথম শ্রেণীর টিকিট, কিন্তু প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে সিট খালি নেই। এটি কেমন কথা?
আমাদের অনেকেই আমরা বুঝি না যে আমরা স্বাধীন দেশে আছি, স্বাধীনতার কি সুফল আমরা পাচ্ছি। আমরা স্বাধীনতার সুফল এটাই পাচ্ছি যে এই স্বাধীন দেশে আমরা যে ট্রেনের যে শ্রেণীর টিকিট করি, যে সিটটার টিকিট করি, আমরা উঠে গিয়ে ওই সিটে বসতে পারি। কিন্তু আমরা যখন পরাধীন ছিলাম, যদি কেউ কোনো জমিদার বা জমিদারের সন্তান বা কোনো বড় লোক প্রথম শ্রেণীর টিকিটও কাটতো, আর টিকিটবিহীন যদি ইংরেজরা উঠতো, তাহলে ইংরেজদের জন্য সিট ছেড়ে দিতে হতো। প্রথম শ্রেণীর টিকিট নিয়েও প্রথম শ্রেণীতে বসা যেত না। এরকম একটি অবস্থার মধ্যে যখন অনুপম ট্রেনে উঠে ট্রেনে সিট পায়নি, তখন তাকে কি করতে হয়? তাকে নেমে খুঁজতে হয় যে কোথায় সিট আছে। তারপর অনুপমের মাকে দেখে, এই যে এখানে সিট খালি আছে, এইখানে আসন খালি আছে, কল্যাণী যখন বলল, এই একটি বাক্যর মধ্য দিয়ে, এই যে একটি বাক্য, কল্যাণী বলছে যে মেয়েদের বসার এখানে জায়গা খালি আছে, আর অনুপম মনে মনে ভেবে নিল যে কল্যাণীর হৃদয়ের জায়গাটুকু যেন তার জন্যই খালি আছে। ওই একটি বাক্যই তার কানে বারবার বাজতে লাগছিল এবং সে উঠে ওখানে বসলো। তাদের মায়ের সাথে কল্যাণীর কথোপকথন হলো, সে দেখলো। আবার পরবর্তী স্টেশনে এসে দেখা গেল যে আবার প্রথম কি হচ্ছে, যে ইংরেজরা উঠবে, সুতরাং দ্বিতীয় শ্রেণী খালি করে দিতে হবে। অনুপমের প্রথম শ্রেণী টিকিট আগে প্রথম শ্রেণীতে পায়নি, এবার দ্বিতীয় শ্রেণী থেকেও সে নেমে গেল। এখানেও সে প্রতিবাদ করা সাহস সে দেখায়নি, যেখানে একজন নারী হয়ে কল্যাণী প্রতিবাদ করে উঠল। কল্যাণী দেখালো যে এই কম্পার্টমেন্টের টিকিট তার আছে, সুতরাং সে এখান থেকে নামবে না। ইংরেজরা আর যাই হোক নারীদের সাথে বিতর্কে জড়াতো না, সুতরাং নারীর সম্মান রক্ষার্থে তারা ট্রেনটা অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে আরেকটি কম্পার্টমেন্ট লাগিয়ে ইংরেজদেরকে উঠানো হলো, কিন্তু কল্যাণীকে ওখান থেকে নামতে হলো না। এই যে কল্যাণীর এই ঘটনার মধ্য দিয়ে কল্যাণী চরিত্রের পৌরুষত্ব বা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ফুটে উঠছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা কাহিনী যখন পড়বো, কাহিনীর চরিত্রের এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের খেয়াল করতে হবে। এই লাইনগুলোকে দাগ দিতে হবে যে কোন কথোপকথনের মধ্য দিয়ে বা কোন ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠলো। কেমন? আমরা যখন সৃজনশীল লিখবো তখন অন্য একটা চরিত্রে এরকম একটা ঘটনা থাকবে, এই ঘটনার সাথে এই গল্পের কোন ঘটনার মিল আছে সেটাকেই আমাদের তুলে ধরতে হবে। কেমন? তো কল্যাণীর এই আচরণের মধ্য দিয়ে তার মধ্যে যে ব্যক্তিত্ব ফুটে উঠলো, এই ব্যক্তিত্বের কথাটা এখানে উঠে এসেছে। এবং তার বিপরীত চরিত্র হচ্ছে যে অনুপম খুব সুর করে তার মাকে নিয়ে নেমে যেতে চাইছিল, তার মধ্যে দিয়ে তার বিপরীত চরিত্র উঠে আসে। তারপর কি হলো, যে কল্যাণী এবার মাতৃসেবায় মনোযোগ দিয়েছে, দেশের মানুষের সেবা করবে, এটাকেই সে ব্রত হিসেবে নিয়েছে। এবং অনুপম শেষ পর্যন্ত কি হলো, তার সাথে থেকে তার সাথে সেও কাজ করতে, দেশের সেবায় কাজ করে। কিন্তু এই যে বিয়ে না করেও একজন মানুষের সাথে থাকা, পাশে থাকা, একসাথে কাজ করা, ভালোবাসার মানুষের সাথে থাকা যায়, একসাথে কাজ করা যায়, বিয়ে না করেও জীবনকে সুন্দর সার্থক করে তোলা যায়, এই বিষয়টিও এই গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। কেমন? তাহলে অনুপম এবং কল্যাণী এই দুজনের জীবনের এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখলাম সমাজে, আমাদের সমাজের এক অপরিচিতা নারী চরিত্র, যে নারী চরিত্র আজকে থেকে 1000 বছর আগে বিয়ের আসরে দাঁড়িয়ে বলতে পারে যে আমি ওই বিয়ে করব না। যে নারী চরিত্র বলতে পারে যে আমি লগ্নভ্রষ্ট হলাম তো কিছু যায় আসে না, আমার জীবন বৃথা হয়ে গেল, আমাকে আত্মহত্যা করে মরে যেতে হবে, বা আমাকে উন্মাদ হয়ে যেতে হবে, বা মন খারাপ করতে হবে, এরকম চিন্তা সে করেনি। না করে দেশের সেবায় জীবনকে উৎসর্গ করেছে। এবং এই কারণে দেখা গেছে যে যে পুরুষকে সে পরিত্যাগ করেছিল, সেই পুরুষ আবার তার কাছে এসে ভালোবাসার কথা জানিয়েছে, এবং তারপরও সে তাকে নিরাপদ দূরত্বে রেখে তার সাথে একসাথে কাজ করে গিয়েছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ আবার আসছে বলে আবার সে আত্মসমর্পণ করেনি। এই যে তার দৃঢ়চেতা মনোভাব, এই দৃঢ়চেতা মনোভাবটাই রবীন্দ্রনাথের কাছে দেখিয়েছেন যে আমাদের সমাজে এরকম নারী অপরিচিত, আমরা এরকম নারীর সাথে পরিচিত নই, এই জন্য সে হচ্ছে অপরিচিতা। এই গল্পের অপরিচিতা হচ্ছে কল্যাণী, এবং এই কল্যাণীর মতো নারী আমাদের সমাজে এখনো আছে। 100 বছর আগেও ছিল, এখনো ছিল, কিন্তু আমরা তাদের সাথে পরিচিত নই। আমরা মনে করি যে নারী মাত্রই রমণীয়, কমনীয়, নরম, না বলতে পারে না, সবকিছু মেনে নেয়। এই যে বিষয়গুলো, এর বিপরীত যে হতে পারে, নারীও প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে। হ্যাঁ, এই যে বিষয়গুলো এই গল্পের মধ্যে দিয়ে এই বিষয়টি উঠে এসেছে। সুতরাং এই গল্পটি আমরা ভালো করে পড়বো, এবং যে যে অংশে আমাদের যে কল্যাণী চরিত্রে যে
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো দাগ দেব। আবার অনুপম চরিত্রে এর বিপরীত বৈশিষ্ট্য যেগুলো আছে, পৌরুষত্বহীনতা বা পার্সোনালিটিহীন, ব্যক্তিত্বহীন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই অংশগুলোকে আমরা দাগ দিয়ে নেব। বই পড়ার সময় গল্পের লাইনগুলো অবশ্যই নিচে নিচে দাগ দেবে, যেখানে সমস্যা এই সমস্যাগুলো দাগ দিয়ে নেবে। আরেকটি কথা এই ফাঁকে বলে নেই, তোমাদের রুটিনে সেকেন্ড ইয়ারের ক্লাস আছে দুটো, ফার্স্ট ইয়ারের ক্লাস আছে একটা। আমি এখন থেকে প্রতিদিনই আমরা কি করব, প্রতিটা ক্লাসে তোমরা ফার্স্ট ইয়ারের সবাই সেকেন্ড ইয়ারের বাংলা ক্লাসেও যোগ দিতে পারবে। আমরা সেকেন্ড ইয়ারের ক্লাসের মধ্যে যে একটা ক্লাসে আমরা শুধু সেকেন্ড পেপার করব, আর একটা ক্লাসে দুটো ক্লাসে আমরা ফার্স্ট পেপার করব। আগামী বুধবারের ক্লাসে আমরা ফার্স্ট পেপার করব। তোমরা ইচ্ছে করলে সবাই ওই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়েই আমাদের দুটো ক্লাসেই যোগ দিতে পারবে। কেমন, রুটিন থেকে দেখে নেবে বুধবারের ক্লাসেও আমরা ফার্স্ট পেপার পড়ব। বুধবারের ক্লাসে ফার্স্ট পেপারে প্রথমে এই অপরিচিতা গল্প থেকে কোনো সমস্যা থাকলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তী কবিতার আলোচনায় আমরা চলে যাব। একটা গল্প শেষ করব, একটা কবিতা শেষ করব, এভাবে আমরা ধারাবাহিকভাবে কিছু অংশ শেষ করে তারপর আমরা উপন্যাস এবং নাটক নিয়ে ক্লাসে যাব। এবং আজকের যে 11টায় যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা ব্যাকরণ অংশে আলোচনা করব। প্রতিদিন 11টায় যে ক্লাস হবে সেই ক্লাসটা হবে ব্যাকরণ নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার এই গল্পে কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু কথা বলি। কারো সমস্যা আছে কিনা একটু বলো, একটু আনমিউট করে বলো। কোনো বাক্য না বুঝে থাকলে। তীর্থযাত্রা মানে কি? তীর্থযাত্রা, তীর্থযাত্রা হচ্ছে ইসলাম ধর্মে যেরকম হজে যায়, হজ করতে যায়, হজের উদ্দেশ্যে যাত্রা করে, এরকম তীর্থস্থান ভ্রমণের জন্য যায়, এটাকে বলা হয় তীর্থযাত্রা। হিন্দুরা ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে যায়, গেলে মনে করে যে ওখানে গেলে গঙ্গায় গিয়ে স্নান করলে যে পাপ আছে সেগুলো ধুয়ে যাবে। এবং হজে গিয়ে যেরকম ওই যে মাথা মুন্ডন করে সাদা কাপড় পরে ওই যে কাবা শরীফকে প্রদক্ষিণ করে, ঠিক হিন্দুরা এরকম ভারতের বিভিন্ন বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে এরকম কি করেন, পূর্বপুরুষের শান্তি কামনার জন্য, নিজের মঙ্গল কামনা করার জন্য মাথা মুন্ডন করেন, এক রঙের কাপড় পরে ওই মন্দিরকে সপ্ত প্রদক্ষিণ করেন এবং গঙ্গাতে স্নান করেন, মানে গঙ্গা নদীতে স্নান করেন। যেরকম কাবা শরীফে গিয়ে ওই যে পাশে যে জমজমের পানি পান করলে সব ধুয়ে যায়, হাজি হয়ে উঠেন, হজ করে আসেন। এই হজ করা আর তীর্থ করা সমার্থক। হজ এবং তীর্থ একই, সমার্থক প্রায়, জল আর পানির মতো। হ্যাঁ, তাহলে ওই হজের উদ্দেশ্যে যাত্রা হজ যাত্রা, আর তীর্থের উদ্দেশ্যে যাত্রা তীর্থযাত্রা। হ্যাঁ বলো স্যার। শম্ভুনাথ বাবু একটা কথা বলছিলেন, ওটা হচ্ছে বেহাই সম্প্রদায়ে আর যা থাক চেষ্টা করা দুষের। বুঝি নাই, মানে কি? বেহাই সম্পর্কে আর বেহাই হ্যাঁ চেষ্টা করা দুষের কি বিষয়? বেহাই সম্প্রদায়ের আর যাই থাক চেষ্টা করা দুষের। চেষ্টা কাটা দুষের, দুষের মানে শম্ভুনাথ চিন্তা করছিলেন তার যে বেয়াই হবে, বেয়াই হচ্ছে ছেলের বাবা, বেয়াই হচ্ছে মেয়ের বাবা, ছেলের মামারও বেয়াই হচ্ছে মেয়ের বাবা। অর্থাৎ তিনি শম্ভুনাথ চেয়েছিলেন এমন এক পরিবারে বিয়ে হবে যে পরিবারের সম্পত্তি পাবেন, কিন্তু ওদের তেজ দেখাতে পারবে না, অহংকার থাকবে না। তিনি যেরকম করবেন ওরকম করে ওদেরকে চালাবেন। আবার গরিব পরিবারকে থেকে বিয়ে করাবেন না। মেয়ের বাবা তেজ দেখাবে, এইটা যেন না হয়। বেয়াই মানে মেয়ের বাবা, ছেলের বাবার বেয়াই হচ্ছে মেয়ের বাবা, বেয়াই বেয়াই। ঠিক আছে? তো তিনি চেয়েছিলেন এরকম একটা পরিবার যে তার সম্পত্তি থাকবে কিন্তু অহংকার থাকবে না বা দেমাগ দেখাবে না। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে ওখানে ঠিকই কি কল্যাণীর বাবা সেই তেজটা দেখিয়ে দিলেন। কল্যাণীর বাবা বিয়েটাই বন্ধ করে দিলেন। মেয়ের বাবা হয়ে যে মেয়ে লগ্নভ্রষ্ট হবে, বিয়ে হবে না মেয়ে, তারপরও তিনি সাহস করে এই কাজটা করে ফেললেন। এটাই তার তেজ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আরো 2 মিনিট আছে আমাদের ক্লাস। আর কারো কোনো প্রশ্ন? স্যার মাতুল মানে কি? মাতুল, মাতুল মানে মামা, মায়ের তুল্য। মাতুল আলয় মানে মামা বাড়ি। অনুপমের মাতুল হচ্ছে শম্ভুনাথ, না শম্ভুনাথ হচ্ছে শ্বশুর নাকি? অনুপমের মাতুল মানে মামা, মামার নাম দেওয়া আছে শম্ভুনাথ, শম্ভুনাথ মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কল্যাণীর বাবার নাম দেওয়া আছে কি?
আচ্ছা, এই নামগুলো একটু দেখে নেবে এবং বইয়ে যে সৃজনশীল আছে ওটা একটু প্র্যাকটিস করবে, ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখবে। কোনোটা না বুঝলে আমরা নেক্সট ক্লাসে আবার প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আগামী বুধবারের ক্লাসে আমরা প্রথমে আগামী বুধবারে যে সেকেন্ড ইয়ারের ক্লাস আছে ওটা ফার্স্ট ইয়ারের ক্লাস হয়ে যাবে, এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই যোগ দিতে পারবে। আমার বাংলা ক্লাসে রুটিনে যে বাংলা ক্লাসগুলো আছে ওখানে 2 ইয়ারই একসাথে যোগ দিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, আর এছাড়া আচ্ছা স্যার। হ্যাঁ, এছাড়া কোনো সমস্যা থাকলে মোবাইলে আমার সাথে কথা বলতে পারো, আমার মোবাইল নাম্বারটা সবার কাছে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে বলো। ক্লাস তো শেষ হয়ে গেল, টাইম, আমরা আপাতত ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্ল্যানিং স্যার, হ্যাঁ। প্ল্যানিং স্যার।